জি, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? শুনতে পাচ্ছি কিনা বলতে হবে। সবকিছু ক্লিয়ার থাকলে দ্রুত জয়েন হয়ে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা সেকেন্ড পয়েন্ট। দুইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু দ্রুত শুরু করবো ইনশাল্লাহ। প্রিলিমিনারি পর্যায়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু অনেকেই নতুন অ্যাড হয়েছেন এবং অনেকেই এখন অ্যাড হইতেও পারেন না, কিচ্ছু করার নেই। যেহেতু আমরা পেইড বেসের কোনো ক্লাস আমরা পাবলিকলি দেই না, পেইড বেসের যেহেতু কোনো ক্লাস পাবলিকলি দেই না, পেইড বেসের যেহেতু কোনো ক্লাস আমরা পাবলিকলি দেই না, সুতরাং এই কারণে আমাদের পাবলিকলি দিন। অল ক্লিয়ার, ঠিক আছে। লিমা কেমন আছো? তারপরে কারা আছি শোনা? শোভা না শুভ, তারপরে রাব্বি। ওকে, একটু দ্রুত জয়েন করে ফেলতে হবে। আব্দুল্লাহ আল মামুন, সব ঠিকঠাক আছে। ওকে, থ্যাংক ইউ। অল ক্লিয়ার। আমরা একটু টেক টাইম, হ্যাঁ, আমরা যারা আছি তারা একটু একটু জানাবো। সকালবেলায় 6টার আগে যে কার্যক্রমটা, আচ্ছা ভাইয়া এই মাসের রুটিন তো পাই নেই, পাবেন। গত 7 দিনের রুটিন পাবেন। আগামীকাল আপনাদের পূর্ণাঙ্গ মাসের রুটিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। 7 দিনের রুটিন তো ক্লিয়ার দেয়া আছে, অথবা আজকে আমি ক্লাসের পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, সবাই জয়েন না হলে আবার কথা বলে আবার ক্লিয়ার হবে না। যারা জয়েন করছেন একটু ফিডব্যাক জানান তো। ফোনটা বন্ধ রেখে যদি আপনি পড়তে বসা এবং সকাল 6টার আগে পড়তে বসা, এটা কি আপনার কাছে ইফেক্টিভ মনে হয়েছে? ইফেক্টিভ মনে হলে আমরা একটু লিখে দিব। ইফেক্টিভ মনে হলে আমরা লিখে দিব। এবং যারা বসতে পারি নাই তারা কি আর করবেন, যদি না পারেন তাহলে বিয়ে করে ফেলেন, হয় বিয়ে করে ফেলেন, না বিয়ে বসে যান। ভাই শান্ত, কেমন আছো ভাই? একটু বলেন ইফেক্টিভ মনে হলো কিনা। আমাদের ওই যে হাজিরা সিস্টেম প্লাস সকালবেলা ঘুম থেকে ওঠা এবং আগামীকাল থেকে শুরু হবে দৈনিক মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা, যেভাবে গাইড করা হবে। আচ্ছা হ্যাঁ, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে কথা বলবো। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে একটু অংশ বাকি ছিল, ওটা আমি আরেকটা ক্লাসে করে দিব, ঠিক আছে? টেনশন নেই, ওটা আমার মনে আছে। ওকে, ইনশাল্লাহ ইফেক্টিভ। আরেকটা যারা জয়েন হয়েছে তারা আরেকটা একটু জানাই দিব। আজকে একটা না মানে সকাল থেকে শুরু করে বা ক্লাসের নোটিফিকেশন পাই না কেন? ক্লাসের নোটিফিকেশন পাওয়ার দরকার কি? আপনি সকাল 9টা বাজে আপনার ক্লাসে চলে আসবেন, তাইলে হবে। প্রাইভেট গ্রুপের নোটিফিকেশন পাওয়া যায় না, এটা ওটু সেট করতে হয়। যে কিভাবে সেট করে আমি জানি না। প্রত্যেকদিন রাত 9টায় ক্লাসে চলে আসবেন। আপনি ফোনটা ব্যবহার করবেন কারণ গ্রুপে আপডেট দেওয়া হবে, এই কারণে। অন্য কোনো কারণে আপনি ফোন ব্যবহার করবেন না, বোঝানো গেল? ফোনটা ব্যবহার করবেন ক্লাসে। আব্দুল ওকে ভাইয়া, অনলি 1 আওয়ার এর বাংলা ইংলিশ দিয়েন। হ্যাঁ ইনশাল্লাহ, এটা পরে, আরো পরে। একটু লাইনে আসেন আগে। এখনো জয়েন হতে পারছি না কেন? ওকে, আজকে থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। চলেন শুরু করে দেই। কনফিউশনটা ক্লিয়ার করা উচিত সবার। বিলকিস আক্তার, বিলকিস কেমন আছো ভাই? তুমি কি ইরেগুলার হয়ে গেলা কিনা? বিলকিস আক্তার, তুমি কি ইরেগুলার হয়ে গেলা? অনেকদিন ধরে তোমার দেখা সাক্ষাৎ পাই না, ক্লাসে ঠিকঠাক আসো না, কাহিনী কি? বিয়ে শাদী করে ফেলছো? বলো তো, বিয়ে শাদী করে ফেলছো? ক্লাসে আসো না কেন? নাকি সব পারো? কোনটা? নাকি প্রেম নিয়ে ব্যস্ত? ওকে, প্রথম কথা হচ্ছে 47তম ব্যাচের জন্য আমাদের গ্রুপ একটাই, মাইন্ড ইট। 47তম ব্যাচের জন্য গ্রুপ একটাই, এক এক সময় এক একজন শুরু করেছে। 47তম ডু অর ডাই ব্যাচের গ্রুপ একটাই। যারা নতুন হয়েছেন, অর্থাৎ যারা আজকে থেকে, যারা গত 1 ডিসেম্বর থেকে 2রা ডিসেম্বর থেকে গতকাল আজকে পর্যন্ত যারা ভর্তি হয়েছেন, তাদের আজকে ফার্স্ট ক্লাস।
এর আগের ক্লাসগুলো অফকোর্স আপনি আপনার মতো করে নেবেন। গ্রুপের ফিচারে ঢুকবেন, গ্রুপের ফিচারে ঢুকে আপনার ওখান থেকে প্রথম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম ভাবে সিরিয়াসলি মানে সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করে নেবেন। বিশেষ করে ইংরেজি এবং গণিত, বিশেষ করে ইংরেজি এবং গণিত, ওটা আপনি বোনাস পাইছেন। বোঝাতে পারলাম? যারা খুব সিরিয়াস দৈনিক পড়ার ভিত্তিতে, দৈনিক পড়ার জন্য অনেকে বইকে দায়ী করছেন। আপনি একজন প্রিলি প্রার্থী হলে আপনার মিনিমাম এক্সের বই আপনার কাছে থাকা উচিত, যদি আপনি বিসিএস প্রিলি প্রার্থী হন। আমি তো বই দিবই আপনাকে, কিন্তু বই যেতে একটু সময় লাগবে, কারণ এত এত বই তো পাওয়ানো যায় না। আর আপনি তো সারাদিন আপনার বই নিয়ে কাজ করতে পারি না, এটার বাস্তবতা মানতে হবে। কেমন আমাদের লোকজন যদি সারাদিন বই নিয়ে কাজ করে, তাহলে বাকি কাজ করবে কে? আর ব্যাচ তো শুধু আপনার একা না, আরো অনেক ব্যাচ আছে। আমি কি বোঝাতে পারলাম? একটু সময় লাগবে, সর্বোচ্চ আপনার 3 থেকে 4 দিনের ভিতরে সবাই বই পেয়ে যাবেন, আমার আমার বিশ্বাস। আজকেও বই গেছে প্রায় 100+, আগামীকালও বই যাবে, এবং পরশুদিন মনে হয় বই যাওয়া টোটাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে গত ক্লাসটা যারা করিনি, আমরা গত ক্লাসের ওরিয়েন্টেশন যারা করিনি, এটা প্রথম করে নিতে হবে। গতকালের যেটা পড়া ছিল, দ্যাট মিনস আজকের যেটা পড়া ছিল এইটুকু আপনি কমপ্লিট করতে পারছেন কিনা। যদি আপনি কমপ্লিট করতে না পারেন, তার মানে আপনি পিছায় গেছেন, এবং আপনার কোনো একজন বন্ধু আপনার থেকে আগায় গেছে। তার মানে আপনি দুইজন সমান গতিতে দৌড়াচ্ছেন, আপনি একটু কম দৌড়াচ্ছেন, তার মানে আপনি পিছায় গেছেন। কিন্তু আপনি যদি রেগুলার কম করেও দৌড়ান, তারপরও আপনার এটা কন্টিনিউশন যখন থাকবে, তখন ভালো একটা পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ। ওদিকে আমি আর সময় নষ্ট করলাম না। ওরিয়েন্টেশন ক্লাসে বিস্তারিত আমি আলোচনা করছি, ওখানে কি কি পড়বেন। আরেকটা কোশ্চেন ইনবক্সে আজকে খুব সারাদিন আসছে যে 1 ঘন্টা ইংরেজি পড়তে 1.5 ঘন্টা ইংরেজি পড়তে বলছেন এবং 1.5 ঘন্টা গণিত করতে বলছেন। এইটা পড়বো কোন জায়গা থেকে? এটা পড়বেন গ্রুপের ফিচারে ঢুকবেন, FEATURED ফিচার লেখা থাকবে, দেখবেন কারো ফোনে সেটা অ্যানাউন্সমেন্ট লেখা থাকবে, ANNOUNCEMENT অ্যানাউন্সমেন্ট লেখা থাকবে। এইখানে দেখবেন যত ক্লাস আছে সবগুলা সিরিয়াল অনুসারে সাজানো আছে। 1.5 ঘন্টা করে আগের দিন করে রাখবেন, এরপরে পরের দিন সকালবেলা প্র্যাকটিস করবেন। আমি কি বোঝাতে পারলাম? আর মুখস্থ যে পার্টগুলো, এই পার্টগুলো বই থেকে তো পড়বেন। যে রেফারেন্স বইগুলা বলছি, আগামীকাল আমাদের সবগুলা পিকচার দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং বলে রাখা ভালো, ইংরেজি আপনাদের যত ক্লাস হবে, যেহেতু আমাদের টার্গেট 130 উঠানো, এর ভিতরে 30 আমি বলেছি ইংরেজিতে উঠায় দিব। এবং আপনাদের ইংরেজির যাচ্ছে তাই অবস্থা বেসিক লেভেলের, যেহেতু আপনাদেরকে রিটেন সহ আমি ভর্তি নিয়েছি, বেসিকটা না দিলে আপনার রিটেনে যায় ভালো করতে পারবেন না। এই কারণে আপনাদেরকে ওই ফ্রিতেই 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সে শীট দিয়ে আপনাদেরকে পড়ানো হবে। এছাড়া যার যত প্রশ্ন আছে কবির ভাই পেজে করবেন, ওখান থেকে রিপ্লাই দিবে। এখন আমরা ক্লাসে চলে যাব। আমরা যদি ক্লাসের জন্য রেডি হয়ে থাকি, তাহলে আমরা একটু রেডি লিখে দিব, READY রেডি। ক্লাসের জন্য যদি রেডি থাকি, তাহলে আমরা একটু রেডি লিখে দিব। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না এখন। কারো কোনো প্রশ্নের উত্তর আর দেওয়া হবে না। যে কোনো প্রশ্নের উত্তরের জন্য কবির ভাই পেজের মেসেঞ্জারে, এখনো মেসেঞ্জার আমাদের অ্যাক্টিভ আছে, ওখানে প্রশ্ন করবেন, ওখানে উত্তর পেয়ে যাবেন। বুঝতে পারলাম? একটু রেডি লিখে দেবো। সরি, রেডি? ওকে। আর অনেকেই মনে করেন এইটা কোনটা কি জানেন, যে আমি ক্লাসে আসলাম না, লাইভ ক্লাস করলাম না, আমি মনে উল্টা ফেলাইলাম। কিছুই না। ইংরেজির জন্য আপনি জাস্ট আমার ক্লাসটা করবেন, এবং যেই সময়টুকু দিছে এই সময়টুকু ইনশাল্লাহ আপনারা একটু ইউটিলাইজ করবেন, তাইলে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি আবার রিমাইন্ড করে দেই, সকাল 6টার আগে আপনি পড়তে বসে যাবেন। পুল সিস্টেম চলে যাবে, সিক্রেট গ্রুপে সবাই পার্টিসিপেট করবেন। ফোনটা বাহিরে রেখে, ফোনটা অথবা অফ রেখে অথবা সাইলেন্ট রেখে সব মানে দুপুর পর্যন্ত পড়বেন, দেখবেন হিউজ পড়াশোনা হয়েছে। আপনি কিছুই না, আপনার হাতে কিচ্ছু নাই, ধরেন কোনো বই নাই আপনার কাছে, জব সলিউশন আছে, জব সলিউশন পড়েন। ঠিক আছে? তারপরে পড়তে বসেন। ওকে। আজকের যে টপিক, সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এর ইংলিশটা পড়বো আমরা। খুব খেয়াল করেন, আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সেম ওয়ার্ড এজ, দেখেন সেম শব্দের অর্থ হচ্ছে একই। ওয়ার্ড শব্দের অর্থ শব্দ, ওয়ার্ড অর্থ শব্দ। ইউজড মানে হচ্ছে ব্যবহৃত, এজ মানে হিসাবে, ডিফারেন্ট মানে বিভিন্ন, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আপনার পদপ্রকরণ। তা আমরা এত গভীরে না যাই, বলছে সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এটার জন্য দেখেন একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়। এতটুকু মাথায় রাখেন, যতটুকু বলছি এতটুকু রাখেন। 1 লাইন বেশি বুঝতে গেলে আপনি বুঝবেন না।
সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হবে। আমাদের ট্রেডিশনাল গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ 8 প্রকার, মডার্ন গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ 11 প্রকার অথবা 9 প্রকার। 11 প্রকার অথবা 9 প্রকার, এটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। একটা শব্দ যেটা বিভিন্ন পার্টস আমরা জানি, যেমন সেই ফর এক্সাম্পল বিফোর শব্দটাকে আমরা জানি প্রেপোজিশন হিসেবে। এই বিফোর শব্দটা কখনো দেখবেন আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার এই বিফোর শব্দটাই কখনো দেখবেন আপনার কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমাদের যে পরিচিত শব্দগুলো আছে, যেই পার্টস অফ স্পিচ হিসাবে জানি, এইখানে এটার ব্যতিক্রম ঘটবে। এটাই এই টপিকের মূল আলোচ্য বিষয়। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, যেহেতু আমাদের শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে শীট, এই জন্য কিছু লেখাও আছে। কি বলছে, সেই কি বলতো, সাম ওয়ার্ডস মে বিলং টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দ্য ওয়ে ইন হুইচ দে আর ইউজড। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইট ইজ ফাংশন অর ইউজ দ্যাট ডিটারমাইন্স টু হুইচ। এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, ফাংশন অর ইউজ। কি কাজ করেছে ওইটা দিয়ে নির্ভর করবে, ওইটার উপর নির্ভর করবে ওইটা কোন পার্টস অফ স্পিচ হবে। কি হিসাবে ব্যবহৃত হয়েছে, কি কাজ করেছে, ওইটার উপর নির্ভর করবে। এখানে এটার বাংলাটা দেয়া আছে, এবং অফকোর্স ডেফিনেশনটা আমি কোনো না কোনো বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। যে বইগুলো থেকে এই শীটটা আমি বানাইছি, রেফারেন্স দেয়া আছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন পিসি দাস, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ এন্ড কম্পোজিশন ট্রান্সলেশন পিকেডি সরকার, হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন রিনেন মার্টিন, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এস এম জাকির হোসেন। এই মূলত 4টা বই থেকে আমি এই শীটটা বানাইছি। এবং বলে রাখা কেন, কারণ আপনাদের ডিরেক্টলি প্রশ্ন হয় এই 4টা থেকে 5টা বই থেকে। ডিরেক্টলি প্রশ্ন হয়, যদি প্রিভিয়াস কোশ্চেন না হয়, যদি সরাসরি প্রশ্ন কমন পড়ে, তাহলে সাধারণত এই 4টা বা 5টা বই থেকেই হয়ে থাকে। বোঝানো গেল? ওকে, চলেন এই জিনিসটাকে আমরা একটু ফিগার আউট করি খুব সুন্দর করে। এখানে দেখেন একটা কি দেয়া আছে বলেন তো, একটা সার্কেল দেয়া আছে। এখানে সার্কেল দেয়া আছে, একটা মেয়ের নাম ধরেন, কি বলেন, ধরেন আমি লিখলাম শারমিন। খুব খেয়াল করেন, শারমিন একজন মেয়ে মানুষ। শারমিন কি বলেন তো, একজন মেয়ে মানুষ। তার পুরা জীবনে, অর্থাৎ সম্পূর্ণ জীবনে, এই শারমিন কখনো কখনো সে পরিচয় ধারণ করে স্টুডেন্ট। তো শারমিন স্টুডেন্ট হয় কখন, যখন সে পড়াশোনা করে, তখন শারমিনের আরেকটা পরিচয় হয়ে যায় স্টুডেন্ট। শারমিন যখন কারো ভাইয়ের পরিচয় দেয়, শারমিন তখন যখন ভাইয়ের পরিচয় দেয়, তখন শারমিন কারো বোন হয়। আবার শারমিনের যখন বিয়ে হয়, তখন শারমিন কারো ওয়াইফ হয়। শারমিন বিয়ের পরে যখন বেবি হয় শারমিনের, শারমিন তখন মা হয়। শারমিনের যেখানে বিয়ে হয় ওইখানে ননদ থাকে, এই শারমিনের আরেকটা পরিচয় হয় ভাবি। শারমিনের আরেকটা পরিচয় হয়, শারমিন কারো বন্ধু হতে পারে। শারমিন যখন বয়স্ক হয়ে যায়, তখন নিজের ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। শারমিন কখনো দাদি হতে পারে, কখনো নানি হতে পারে। ঘটনা হচ্ছে আবার ওই যে মাদার অনলি হতে শাশুড়ি হতে পারে, যখন তার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ঘটনা হচ্ছে একই শারমিন, খুব খেয়াল করেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। একই শারমিন সম্পর্ক এবং পজিশনের কারণে, আবার বলেন, সম্পর্ক, পজিশন এবং কাজের কারণে, খুব খেয়াল করেন, সম্পর্ক, পজিশন এবং কাজের কারণে সে বিভিন্ন রূপ ধারণ করে। কিন্তু শব্দ মানে ব্যক্তি কয়জন বলেন তো? একটাই। কিন্তু এই স্টুডেন্ট কখন হয়? যখন পড়াশোনার সাথে সম্পৃক্ত। যখন ভাইয়ের সাথে সম্পৃক্ত, তখন সে বোন। যখন জামাইয়ের সাথে সম্পৃক্ত, তখন সে ওয়াইফ। যখন বাচ্চার সাথে সম্পৃক্ত, তখন সে মা। যখন ননদের সাথে সম্পৃক্ত, তখন সে সিস্টার ইন ল। যখন বন্ধুর সাথে সম্পৃক্ত, তখন সে ফ্রেন্ড। আমি কি বোঝাতে পারলাম? তার মানে একই ব্যক্তি ফাংশন, সম্পর্ক, পজিশন এবং রিলেশন, 3টা জিনিস বলেছি আমি। কয়টা জিনিস বলেন তো? ফাংশন, পজিশন, ফাংশন, পজিশন এবং রিলেশন, 3টা জিনিস বলেছি। ফাংশন, পজিশন এবং রিলেশন, এই 3টা কারণে জীবনের বিভিন্ন পর্যায়ে সে বিভিন্ন নামে পরিচিত হয়। ঠিক তেমনি ধরেন একটা শব্দ হচ্ছে বাট। এই আমি বেসিক নিয়ে কথা বলছি বিদায় এত লম্বা কথা বলতেছি। একটা শব্দ হচ্ছে বাট, যেইটাকে আমরা কনজাংশন হিসাবে জানি, কিন্তু সম্পর্কের কারণে
সম্পর্কের কারণে এইটা কখনো নাউন হয়, সম্পর্কের কারণে এইটা কখনো প্রেপোজিশন হয়, সম্পর্কের কারণে এইটা কখনো ভার্ব হয়, সম্পর্কের কারণে এইটা কখনো রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন হয়, সম্পর্কের কারণে এইটা কখনো অ্যাডভার্ব হয়, সম্পর্কের কারণে এইটা কখনো নাউন হয়। এই যে সম্পর্ক, পজিশন বা অবস্থানের ফাংশনের কারণে শারমিন যেমন সারা জীবন ধরে বিভিন্ন নাম ধারণ করে, ঠিক তেমনি একই ভাবে এই যে বাক যে কনজাংশন আছে, এই কনজাংশন তিনটা কারণে পরিবর্তন হয়, ফাংশন, পজিশন এবং রিলেশন। কয়টা কারণে? তিনটা কারণে। ফাংশন, পজিশন এবং রিলেশন, এই তিনটা কারণে সে কখনো নাউন হবে, কখনো কনজাংশন হবে, কখনো প্রোনাউন হবে, কখনো অ্যাডভার্ব হবে। এইটা হচ্ছে আমাদের এই টপিকের মূল বেসিক কনসেপ্ট। এতক্ষণ আলোচনার পরে যদি আমরা এই চ্যাপ্টারের বেসিক জিনিসটা ধরতে পারি, তখন আমরা একটু লিখে দেব বি এবং সি। বিতে বেসিক, সিতে ক্লিয়ার। মানে আমি এই চ্যাপ্টার সম্পর্কে বুঝে গেছি, দেন আমি 5-7টা নিয়ম লিখে দিব, বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন। কিন্তু যদি আপনি বেসিকটুকু না ধরতে পারেন, তাহলে আপনি মুখস্থ করবেন। যখন মুখস্থ করবেন তখন আপনি পরীক্ষায় পারবেন না, যখন পরীক্ষায় পারবেন না, প্রিলি কোনোভাবে উতরাতে পারলেও রিটেনে ফিল করে ফেলবেন। আমার এটা রং? বেসিক ক্লিয়ার কিনা বলেন, ইয়েস অর নট? অথবা একটু বিসি লিখে দেন। বেসিক ক্লিয়ার, দ্যাট মিনস বিসি। কোনো পড়া আমি বুঝতে বলিনি, আমি শুধু বলেছি যে এই চ্যাপ্টারটা কি নিয়ে আলোচনা হয়েছে এইটা বুঝছেন কিনা, ইয়েস অর নট? আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা একটু দেখার দরকার। বেসিক ক্লিয়ার, ওকে। বেসিক ক্লিয়ার, ওকে ওকে ওকে। কারো কোনো সমস্যা থাকার কথা নয়, এরপরও কারো সমস্যা কোনো থাকার কথা নয়। চলুন আমরা দুই একটা ওয়ার্ড নিয়ে কথা বলি। আপনাদের ক্লাসটা একটু লম্বা হবে না আজকে, সঙ্গত কারণেই 1 ঘন্টার কম হবে, সঙ্গত কারণে। একটা ওয়ার্ড লিখেন। এই যে কয়টা এক্সাম্পল লিখছি, কেন আমরা রেফারেন্স বই থেকে নেওয়ার চেষ্টা করেছি, এটা আমরা এই প্রথম এক্সাম্পলটা দিয়ে বোঝাবো, ঠিক আছে? দেখেন, এই যে প্রথম অ্যাবাব শব্দটা আছে, অ্যাবাব শব্দটা খাতায় লিখবেন এবং নোট করবেন। অ্যাবাব শব্দটাকে সাধারণত আমি প্রেপোজিশন হিসাবে জানি। অ্যাবাব শব্দটাকে সাধারণত আমি কি হিসাবে জানি? প্রেপোজিশন হিসাবে জানি। তা আমরা এই যে 4টা এক্সাম্পল নিয়েছি, এই 4টা এক্সাম্পলই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পিসি দাসের বই থেকে নিয়েছি। এখন কেন নিয়েছি জানেন? এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা এক্সাম্পল দেয়া আছে, এই 4টা এক্সাম্পলই কোনো না কোনো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, যার কারণে আমরা নিয়েছি এবং সরাসরি বই থেকে নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? অ্যাবাব শব্দটা লিখার পরে অ্যাবাব শব্দটা এইখানে আমরা একটু যাব, যে অ্যাবাব শব্দটা এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। ওকে, 1 নাম্বার খাতায় লেখেন। দেখেন, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। আগামী 1 সপ্তাহের ভিতরে আপনাদের কাজ হচ্ছে ইংরেজির যে কয়টা বেসিক ক্লাস আপনাদের নিয়েছি আমি, সবগুলা বেসিক ক্লাস শেষ করা। আমি এটা আগামী 1 সপ্তাহ পরে আপডেট নিব আপনাদের থেকে। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। দেখেন, অ্যাবাভ শব্দটাকে সাধারণত আমরা কি হিসাবে জানি বলেন তো? অ্যাবাভ শব্দটাকে সাধারণত আমরা প্রেপোজিশন হিসেবে জানি। এইখানে কাম শব্দটা হচ্ছে প্রেপোজিশন, এখানে কাম শব্দটা কি বলেন তো? প্রেপোজিশন। মনে রাখতে হবে ট্রেডিশনাল গ্রামার অনুসারে, মনে রাখতে হবে ট্রেডিশনাল গ্রামার অনুসারে, নোট করবেন। ট্রেডিশনাল গ্রামার অনুসারে প্রেপোজিশন এরপর একটা মাত্র ওয়ার্ড থাকলে তখন সেটা নাউন হয়। শুধু প্রেপোজিশন না, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, ডিটারমিনার, এদের পরে একটা ওয়ার্ড থাকলে তখন সেটা সাধারণত নাউন হয়। তাহলে 1 নাম্বার নোটটা কি হবে? এভাবে লিখবেন। 1 নাম্বার নোটটা এভাবে লিখবেন, এভাবে লিখবেন যে পেড। 1 নাম্বার নোটটা লিখবেন এইভাবে। 3টা বা 4টা ওয়ার্ড আমি নোট করবো, বাকিটা মুখে মুখে বলে দিব। যেমন পেড এর পরে একটি ওয়ার্ড থাকলে তা সাধারণত নাউন হয়।
দুটি ওয়ার্ড থাকলে অ্যাডজেটিভ প্লাস নাউন হয়, এটা লিখেন। এগুলো আমি আগে আলোচনা করছি, যারা ক্লাস করছে তাদের খুব ভালো মনে থাকার কথা। এরপরে এইভাবে নোট করবেন, পেট সমান সমান W1 প্লাস W2, সরি এইভাবে সুন্দর করে লেখা যায় W2 প্লাস W1। এই এক নাম্বারটা লিখবেন নাউন সাধারণত, আর দুই নাম্বারটা লিখবেন অ্যাডজেক্টিভ। এখন পেট বলতে কি বলেন তো? প্রেপোজিশন, PREPOSITION, প্রেপোজিশন। আবার পেট বলতে পসেসিভ, POSSESSIV, পসেসিভ। এ বলতে RTICL, আর্টিকেল। ডি বলতে DETERMINER, ডিটারমিনার। লেখা শেষ হলে ডান লিখবেন। আমি আবার পড়ে দিচ্ছি, কি বলেছি বলেন তো? পেড এর পরে একটি ওয়ার্ড থাকলে সাধারণত তা নাউন হয়। পেড এর পরে একটি ওয়ার্ড থাকলে সাধারণত তা নাউন হয়। এরপরে আমি আপনাদের বলার চেষ্টা করেছি এইখানে পেড বলতে আমি আসলে কি বুঝিয়েছি। পেড বলতে পি বলতে প্রেপোজিশন এবং পসেসিভ, এবং আপনাদের পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াইছি। ওইখানে আমি পেড এবং পিএবিসির একটা বিখ্যাত সূত্র পড়াইছি, ওটা আমি এখানে আলোচনা করলাম না। আপনারা যখন ক্লাস করবেন তখন ওটা এমনিতেই জেনে যাবেন। দুই নাম্বার বলতে এতে বলতে কি বুঝিয়েছি? এতে বলতে আর্টিকেল বুঝিয়েছি। ডিতে বলতে কি বুঝাইছি? ডিতে বলতে ডিটারমিনার বুঝাইছি। এই যে একটা নিয়ম লিখে দিলাম, এই চ্যাপ্টারের মিনিমাম 100 প্রশ্ন সলভ করা যাবে ঠিক এই একটা নিয়ম থেকে। এই চ্যাপ্টারের মিনিমাম 100 প্রশ্ন সলভ করা যায় একটা নিয়ম থেকে। এখন আমি কিন্তু আপনাকে 100টা প্রশ্ন সলভ করাবো না, আমি একটা করাচ্ছি, হয়তো আরো 2, 4, 5টা করাবো। বাকিটা আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলাম? তো পেডের পরে একটি ওয়ার্ড থাকলে তা কি হয় ভাই বলেন তো? নাউন হয়। দুটি ওয়ার্ড থাকলে অ্যাডজেটিভ প্লাস নাউন হয়। খাতায় সংক্ষেপে লিখে রাখবেন, পেড প্লাস W2 প্লাস W1। এ নাম্বারটা কি বলেন তো? নাউন। বি নাম্বারটা কি বলেন তো? অ্যাডজেটিভ। লেখা হলে আমরা একটু ডান লিখে দিব। আমার ফোনটাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা, প্র্যাকটিস কই থেকে করবো? এই যে শীটটা দিয়ে পড়াচ্ছে এই শীটটা দিয়ে দিব আপনাদেরকে। যদিও এটা আমার শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট, এটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, ডিটারমিনার। লেখা শেষ হলে একটু ডান লিখবো, হ্যাঁ? ওকে, আচ্ছা এইবার আমরা কিছু প্রশ্ন নিজেরা সলভ করে ফেলবো। আচ্ছা, একটু আগে যেই অ্যাবাব শব্দটাকে আমরা নাউন হিসাবে জানলাম। দুই নাম্বার সেন্টেন্সে সেই একই অ্যাবাব কি হয় এবার দেখেন। এবার বলছে রিড দ্য অ্যাবাব সেন্টেন্স কেয়ারফুলি। পেড এবং পিএবিসিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি এটা। দেখেন এই যে দেখেন আর্টিকেলের পরে আপনি দুইটা ওয়ার্ড করবেন, কারণ আপনার চাইছে কয়টা? এই যে এইটা চাইছে, তাহলে আপনি গুনতে পারবেন কয়টা? এই যে পরেরটা দেখেন, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড থাকলে মনে আছে লিখছিলাম W1 সমান সমান নাউন, তার মানে এটা নাউন। আরেকটা কথা মনে রাখবেন, নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা গরু, ছাগল, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, শুয়োর, যা মন চাইটা থাকুক, চোখ বুঝে অ্যাডজেক্টিভ দিয়ে আসবেন। ভুল হলে ওটা কবির ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ। দেখেন আমরা বলেছিলাম পেট, মনে আছে? এই যে পেট, দেখেন পেট, এই যে দেখেন এতে আর্টিকেল ছিল। এখন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আমি কেন নিব? কারণ আমাকে বলছে তো এই যে এই জায়গায় এই ওয়ার্ডটা চাইছে, তাহলে আমি নিতে পারবো আরেকটা। এবং পিএবিসি সূত্র যখন পড়বেন তখন দেখবেন যে আমি এই পর্যন্ত নিতে পারবো, এর বাইরে যাইতে পারবো না। আমি ওটা বিস্তারিত আলোচনা এখানে করলাম না। তার সেন্টেন্স শব্দটা নাউন আর অ্যাবাব শব্দটা অ্যাডজেটিভ। শারমিন যেমন স্টুডেন্ট থেকে বউ হয়ে গেছিল, ঠিক তেমনি অ্যাবাব শব্দটা নাউন থেকে এই জায়গায় অ্যাডজেটিভ হয়ে গেছে। জাস্ট সার্কেলটা মিলাইতে পারতেছেন? কারো যদি ওই সার্কেলটা শুধু মনে থাকে তাহলে সে এই চ্যাপ্টারের মূল ভিত্তিটা ধরে ফেলবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট, পরবর্তীতে আমরা দেখব 3 নাম্বার কোশ্চেনটা কি আছে বলেন তো? 3 নাম্বার কোশ্চেনটা বলছে দ্য হিভেন্স আর অ্যাবাভ, স্বর্গ উপরে আছে। দেখেন 1 নম্বরে অ্যাবাভ শব্দটা পাইলাম কি? নাউন। 2 নম্বরে অ্যাবাভ শব্দটা পাইলাম হচ্ছে অ্যাডজেটিভ।
3 নম্বরে অ্যাভাব শব্দটা কি এটা আমরা একটু খেয়াল করবো। এটা একটু নোট লিখবো। কি নোট লিখবো বলেন তো? লেখেন, লিখবেন ভার্ব কে। কি লিখবেন বলেন তো? লিখবেন ভার্ব কে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। ভার্ব কে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এদের ব্র্যাকেটে লিখে রাখবেন রিলেটিভ, RELATIV, রিলেটিভ অ্যাডভার্ব। এদের নাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। এরা জীবনেও কোনোদিনও রিলেটিভ প্রোনাউন হইতে পারে না। এদের নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে লিখবেন ভার্ব কে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দিয়ে প্রশ্ন করলে, দিয়ে প্রশ্ন করলে, দিয়ে প্রশ্ন করলে তা অ্যাডভার্ব হয়, তা অ্যাডভার্ব হয়। দিয়ে প্রশ্ন করলে তা অ্যাডভার্ব হয়, দিয়ে প্রশ্ন করলে তা অ্যাডভার্ব হয়। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটার নাম রিলেটিভ অ্যাডভার্ব। এইটার চারটার নাম কোনোভাবেই রিলেটিভ প্রোনাউন নয়। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আরেকটা নিয়ম লিখবেন যে প্রচলিত, প্রচলিত প্রেপোজিশন, প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্স এর একদম শেষে বসে, একদম শেষে বসে তখন তা অ্যাডভার্ব হয়, তখন তা অ্যাডভার্ব হয়। নিচে ব্র্যাকেট লিখবেন পেড এর নিয়ম ব্যতীত। নিচে প্রশ্ন ব্র্যাকেট লিখবেন পেড এর নিয়ম ব্যতীত। নিচে প্রশ্ন কি লিখবেন বলেন তো? পেড এর নিয়ম ব্যতীত। দুইটা জিনিস, ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটার নাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। আবার বলেছি প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্স এর একদম শেষে বসে, যার পরে আর কিছু ফুল স্টপ ছাড়া কিছুই নেই। প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্স এর শেষে বসে তখন সেটাকে অ্যাডভার্ব বলা হয়, তখন সেটাকে অ্যাডভার্ব বলা হয়। লিখা হলে আমরা একটু 2D লিখে দেব। 2D মানে আমি এই দুইটা লিখে ফেলছি। 2D মানে আমি এই দুইটা লিখে ফেলছি। টু ডি মানে এই ঘটনা আমি লিখে ফেলছি। টু ডি মানে এই ঘটনা আমি লিখে ফেলছি। ওকে, এইবার চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এইবার চলেন আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন তো, খুব খেয়াল করেন। বলছে দ্য হিভেন্স আর অ্যাভাভ। প্রশ্ন করেন হোয়ার আর দ্য হিভেন্স? স্বর্গ কোথায়? স্বর্গ উপরে। অ্যাভাভ শব্দের হচ্ছে অ্যাডভার্ব। 38তম BCS পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, দ্য মাদার সেট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। 38তম BCS পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, দ্য মাদার সেট ভিজিলেন্টলি মানে সতর্কতার সহিত। এবার প্রশ্ন করেন যে কিভাবে বসেছিল? হাউ ডিড দ্য মাদার সিট? মা কিভাবে বসেছিল? মা সতর্কতার সাথে বসেছিল। এই জন্য ওই ভিজিলেন্টলি শব্দটা ছিল অ্যাডভার্ব। 38তম BCS এর প্রশ্ন। তাহলে বলছে দ্য হিভেন্স আর অ্যাভাভ, স্বর্গটা উপরে। হোয়ার আর দ্য হিভেন্স? স্বর্গটা কোথায়? স্বর্গটা উপরে। দ্যাট মিনস অ্যাভাভ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। সেকেন্ড কোশ্চেন 2 নাম্বার যেটা লিখেছিলাম, প্রচলিত প্রেপোজিশন। অ্যাভাব শব্দটা অ্যাবসলিউটলি প্রচলিত প্রেপোজিশন। প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্সের শেষে বসে তখন সাধারণত সেইটা কি হয়? অ্যাডভার্ব হয়। ব্র্যাকেটে কি লিখে দিয়েছিলাম? পেড এর নিয়ম ব্যতীত। ওকে, আমি আশা করি বুঝতে পারলাম। 4 নাম্বার,
4 নাম্বার একটা প্রশ্ন করে উত্তর দেন তো। আমাদের প্রেপোজিশন এবং অ্যাজিটিভের ভিতরে একটা ঝামেলা হয়, কেন জানেন? কারণ প্রেপোজিশনও বসে নাউনের পূর্বে, অ্যাজিটিভও বসে নাউনের পূর্বে। প্রেপোজিশনও বসে নাউন ফ্রেজের পূর্বে, আবার অ্যাজিটিভও নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। যার কারণে আমাদের প্রেপোজিশন এবং অ্যাজিটিভ নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। এইখানে যে প্রশ্নটা আছে, প্রেপোজিশন দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে, আর অ্যাজিটিভ অতিরিক্ত তথ্য প্রদান করবে, অ্যাজিটিভ সম্পর্ক স্থাপন করবে না। এই কারণে অ্যাজিটিভকে মডিফাইং ওয়ার্ড বলা হয়, আর প্রেপোজিশন যেহেতু সম্পর্ক স্থাপন করে, এই কারণে প্রেপোজিশনকে রিলেটিং ওয়ার্ড বলা হয়। এই যে প্রশ্ন, দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, দেখেন তো, আইনের উপর নীতির স্থান, আইনের উপর নীতির স্থান। দেখেন তো আপনার, দ্য মোরাল ল মানে নৈতিক জ্ঞান, ইজ অ্যাবাভ দ্য সিভিল ল সাধারণ আইন, সাধারণ আইনের থেকে নৈতিকতা উপরে। এইবার বলেন তো, অ্যাবাভ শব্দটা সিভিল ল সম্পর্কে কি অতিরিক্ত কোনো তথ্য দিছে, নাকি এই যে দা মোরাল ল এবং সিভিল ল এর ভিতরে একটা সম্পর্ক স্থাপন করছে? সম্পর্ক মানে কি, কে বড় কে ছোট, কে উঁচা কে নিচু, এটাই তো সম্পর্ক। বলেন তো অতিরিক্ত কোনো তথ্য দিছে? না, অতিরিক্ত কোনো তথ্য দেয় নি। এই জন্য মনে রাখতে হবে, অ্যাবাভ শব্দটা যখন নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, নাউন ফ্রেজের পূর্বে বসে যখন বসে, তখন সেটা সাধারণত প্রেপোজিশন হিসেবে বসে। সাধারণত কি হিসেবে বসে বলেন তো? প্রেপোজিশন হিসেবে। এবং আমরা আরো কিছু প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে, তখন এই সমস্যাটা হবে না। আপাতত এতটুকু যদি বুঝতে পারেন, না কোনোভাবেই দা সিভিল ল, এটা সিভিল ল সম্পর্কে অ্যাবাভ শব্দের অতিরিক্ত তথ্য প্রদান করেনি, সুতরাং এটা প্রেপোজিশন। প্রেপোজিশন নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন, জেরান্ট, এই চারটার পূর্বে সাধারণত বসে থাকে। আমরা প্রেপোজিশনের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? যদি কিছু না বুঝেন, তাহলে অ্যাটলিস্ট এই চারটাও ধরেন কিছুই মাথায় ঢুকেনি, তারপরে এতটুকু এই চারটা এক্সাম্পল আপনার পড়ে যাওয়া, যদি পড়ে এই চারটা উদাহরণ না পড়ে পরীক্ষার হলে যান, তাহলে মনে করেন আপনি ওযু ছাড়া নামাজ পড়তে দাঁড়াইছেন। আমি কি বোঝাতে পারলাম? এই চারটা উদাহরণ বুঝতে মানে যতটুকু বুঝাইছি এতটুকু ক্লিয়ার কিনা ভাই একটু বলেন তো? যতটুকু বুঝাইছি আপনার কাছে শতভাগ ক্লিয়ার হবেন না, যারা নতুন অ্যাড হয়েছেন তারা। এই যে পরবর্তী যে এক্সাম্পল গুলো আছে, এটা আমরা পিকেডি সরকারের বই থেকে নিয়ে আসছি, এটা আপনার কাজ। যেমন আমি যদি একটু বলি যে আই লুক ফর ফ্রম, দেখেন এই যে প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড, এটা কি বলেন তো? অতএব অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, এই যে দেখেন আর্টিকেল দুইটা ওয়ার্ড, নাউন অ্যাডজেক্টিভ। লুক অ্যাবাভ, উপরে তাকাও, অ্যাডভার্ব। হি ইজ অ্যাবাভ মিননেস, এই যে নাউনের পূর্বে কি আসে বলে অ্যাবাভ শব্দটা থাকলে কি বলছিলাম, এটা প্রেপোজিশন। এরকম ভাবে নিজেরা প্র্যাকটিস করতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এতক্ষণ যা পড়ছি এবং আপনাদের প্র্যাকটিসের জন্য এত পরিমাণ তথ্য দেয়া আছে, এই চারটা বই থেকেই তথ্য দেয়া আছে, দেখবেন প্রচুর উদাহরণ দেয়া আছে। আমরা এতক্ষণ যেটা পড়ছি ওইটা অনুসারে উত্তর করব, কেমন? চলেন তো দেখি পারি কিনা, কিছুটা পারি কিনা। আফটার শব্দটা আমরা সাধারণত প্রেপোজিশন হিসেবে জানি। এতে কোনো সন্দেহ আছে না? আফটার শব্দটা সাধারণত আমরা প্রেপোজিশন হিসেবে জানি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু দেখব, যেমন এইজ শব্দের অর্থ হচ্ছে যুগ, তার মানে এইজেস মানে কি? এইজ মানে কি নাউন না? নাউন। আমি বলছিলাম যে এই যে নাউন, দেখেন তো কি বলছিলাম, নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে, ওটা যেন কি বলছিলাম, যদি ওইটা মনে থাকে, তাহলে এখানে আফটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? দেখেন ওই যে পড়াইছিলাম, নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে, ওটা যেটাই থাকুক না কেন, ওয়ার্ড এভার ইট ইজ, এবং আমি রাফলি এটা বলেছিলাম
যে গরু ছাগল কুত্তা বিলাই হাঁস মুরগি শুয়োর যা আছে, বানর, যা যেটাই থাকুক না কেন সেটা কোনটা হবে বলেন তো? ওটা যদি মনে থাকে তাহলে আফটার শব্দের এখানে কি বলেন তো? অ্যাজেটিভ। আফটার শব্দটা কি? এবার আফটার শব্দ বলে নাউন। হ্যাঁ, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে ওটা অ্যাজেটিভ হয়। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেটিভ হয়। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকবে অ্যাজেটিভ হয়। আগের ক্লাসে কিছু একটা সাউন্ড নাই, এরকম সমস্যা থাকলে ওটা দেখা হবে। অ্যাজেটিভ, আফটার শব্দটা অ্যাজেটিভ। অ্যাজেটিভ। ওকে, আচ্ছা আমরা এগুলো পরে পড়বো, এগুলো দেখবো না এখন। আচ্ছা, আচ্ছা এটা আমরা পারবো না, পরবর্তীতে যাই, চলেন পরবর্তীতে আমরা একটু আলোচনা যাই। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার করি। ওকে, দেখেন অল শব্দটা আছে। অল শব্দটা আমি কিন্তু আপনাকে এই শুধু 4টা নিয়ম পড়াইছি, 4টা শুধু নিয়ম পড়াইছি, আর কিচ্ছু পড়াইনি। 4টা শুধু নিয়ম পড়াইছি, আর কিচ্ছু পড়াইনি। বলেন তো, উত্তর করবেন। হি লস্ট হিজ অল। বলেন তো এখানে অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অল শব্দটাকে সাধারণত আমরা প্রোনাউন হিসাবে জানি, দ্যাট ইজ ইনডিফিনিট প্রোনাউন। অল শব্দটাকে সাধারণত আমরা প্রোনাউন হিসাবে জানি, দ্যাট ইজ ইনডিফিনিট প্রোনাউন। অল শব্দটা ডিটারমিনার হিসেবে বসে। অল শব্দটা যদি নাউনের পূর্বে বসে তখন সেটা অ্যাজেটিভ হয়। মনে রাখতে হবে, ট্রেডিশনাল গ্রামারে যেটা অ্যাজেটিভ, ট্রেডিশনাল গ্রামারে ডিটারমিনার গুলো অ্যাজেটিভ হিসাবে ব্যবহৃত হয়। আমরা ওই যে প্রথম যতটুকু আলোচনা করেছি ওই কনসেপ্ট অনুসারে আমরা দেখবো কত প্রশ্নের উত্তর করতে পারি। বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তী ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হি লস্ট হিজ অল, খুব খেয়াল করেন অলটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত, অলটা কোন পার্টস অফ স্পিচ? অলটা কোন পার্টস অফ স্পিচ? এই কেউ বসে থাকিয়েন না, আপনাকে লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে। আমি হয়তো 8টা 10টা 15টা করে দিব। এইখানে টোটাল ওয়ার্ড আছে প্রায় 300-র বেশি। স্যার নাউনের পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে, নাউনের পূর্বে ডিটারমিনার থাকলে ওটা সাধারণত অ্যাজেটিভ দাগায় দিয়ে আসবেন, অপশনে যদি ডিটারমিনার না দেয়া থাকে। নাউন, ম্যাক্সিমাম উত্তর করে ফেলছেন। নাউন। পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে আমরা যাব। ওকে, চলেন এইবার এই জায়গাটা এক্সাম্পল করব। অল মেন আর মর্টাল। এইখানে অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত, এইখানে অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। আমি যখন উত্তর করব তখন ওই যে প্রথম যে 20 মিনিট আমি আলোচনা করেছি ওই কথাটুকু মাথায় রাখবো। এইখানে অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এইখানে অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অল শব্দটা অল মেন আর মর্টাল। অল শব্দটা প্রোনাউন কি করে হয়? অল শব্দটা প্রোনাউন কি করে হয়? অল শব্দটা প্রোনাউন তখনই হবে যখন সে ভার্বের পূর্বে বসবে। একটু আগেই বলেছিলাম না, যদি নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকে, গরু ছাগল কুত্তা মহিষ হাঁস মুরগি বিলাই শুয়োর, গরু ছাগল কুত্তা মহিষ হাঁস মুরগি যাই কিছু থাকুক কেন, সেই ক্ষেত্রে কি হয়? অ্যাজেটিভ হয়। আমি যতটুকু পড়াচ্ছি এতটুকু পড়েন। টেক ইট অল, আমি অ্যাডভার্বের ব্যবহারটা আপনাকে পড়াচ্ছি না, একটু শান্ত হন। আমি যেইভাবে যাচ্ছি এইভাবে যাওয়ার চেষ্টা করেন। মেন শব্দটা কি বল? আজকের ক্লাসে যদি আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়, প্রথম 20 মিনিটের আলোচনায় যদি এখানকার প্রায় 30-60% কোশ্চেন সলভ করে ফেলতে পারেন, যে ইউ শুড সেই আলহামদুলিল্লাহ ফর 1000 টাইমস। ঠিক আছে? মেন শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে তখন সেটা অফকোর্স সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। তাহলে এইখানে অল শব্দের অ্যাজেটিভ। অল সম্পর্কে জেনে গেলাম। নেক্সট ওয়ার্ডটুকু আমরা দেখতে চাই, বিফোর শব্দটাকে দেখতে চাই। দেখি বিফোর শব্দটাকে আমরা দেখতে চাই, খুব খেয়াল করব আমরা। বিফোর শব্দটাকে দেখতে চাই। 1 নাম্বার উদাহরণ দেখব। আই হ্যাভ সিন ইউ বিফোর। এখানে বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কনসেপ্ট কোনটা? যেই কনসেপ্ট আপনার ভিতরে আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি এবং যেই বেসিকটুকু আলোচনা করেছি ওই নিয়ম থেকেই আপনি উত্তর করার চেষ্টা করেন, এবং আপনাকে প্রশ্নটা ঠিক ওই নিয়মের ভিতর থেকেই করা হবে। আমাকে বোঝাতে পারলাম? ওকে, বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ?
বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হেয়ার বিফোর ইজ, হেয়ার বিফোর ইজ, বিফোর রিলেটিভ অ্যাডভার্ব কেমনে? রিলেটিভ অ্যাডভার্ব তো চারটা, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। বিফোর শব্দটা কি করে বলেন রিলেটিভ অ্যাডভার্ব হয়? খুব খেয়াল করেন, দেখেন, আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছিলাম, বিফোর মানে পূর্বে। প্রশ্ন করেন হোয়েন হ্যাভ আই সিন ইউ, আমি কখন দেখেছিলাম? আমি পূর্বে দেখেছিলাম। যখন হোয়েন দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেল, দ্যাট ইজ কি বলেন তো, অফকোর্স অ্যাডভার্ব। আমি আরেকটা সহজভাবে বলেছিলাম, এটা বিগত বছরে আসা প্রশ্ন রে ভাই, বলেছিলাম প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্সের শেষে বসে তখন আপনি অবভিয়াসলি ওটাকে অ্যাডভার্ব দাগায় দিয়ে আসবেন। ব্যতিক্রম কোন জায়গায়? পেড এর নিয়ম ব্যতীত। ব্যতিক্রম কোন জায়গায়? পেড এর নিয়ম ব্যতীত। ওকে, নেক্সট, পরবর্তীতে পরবর্তী ওয়ার্ডে আমি যেতে চাই। পরবর্তী ওয়ার্ডে আমি যেতে চাই। কি পরবর্তী ওয়ার্ডে আছে আমাদের? বেটার শব্দটা আছে। ওকে, নো প্রবলেম। দেখেন, বেটার শব্দটা নিয়ে আমি আপনার সাথে আলোচনাই করি নাই, তারপরে বলেন তো যে বেটার, এইখানে বেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, আপনি কিন্তু এগুলো আলোচনা করেননি, কিন্তু ওই যে প্রথম 20 মিনিটের কনসেপ্টে আপনি সব ওয়ার্ডের দুইটা তিনটা করে আপনি পারতেছেন, একটা দুইটা তিনটা করে আপনি পারতেছেন। আমি কি বোঝাতে পারলাম? এখানেই আমরা একটা জিনিস শেখাচ্ছি, আমরা সব পড়ার দরকার নেই, এমন ভাবে পড়বো যে একটা পড়লে 100টা এমনিতেই পারা যায়। এম আই ক্লিয়ার? একটু বলি, গিভ প্লেস টু ইউর বেটার্স, গিভ প্লেস টু ইউর ওয়েটার্স, গিভ প্লেস টু ইউর ওয়েটার্স। এখন মনে আছে? সবাই ভালো পারতেছেন, মাশাল্লাহ। আমি আপনাদের ব্যাচ নিয়ে খুবই আশাবাদী। ইনশাল্লাহ আপনারা দেখবেন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবেন ক্যাডার হয়ে, ইনশা আল্লাহ। শুধু আগামী 6টা মাস আল্লাহর উপর ভরসা করে ভাইয়ের কথা মেনে চলিয়ে, তাইলে হবে, পণ্ডিতি করিয়েন না। ইউর শব্দটা পসেসিভ, বলছিলাম পেট, পেডের পরে একটা ওয়ার্ড থাকলে ওটা কি হয়? নাউন। সুতরাং বেটার শব্দটা নাউন। 2 নাম্বারটা আমরা করে ফেলবো, আই থিঙ্ক, আমি মনে করি, ইউরস মানে তোমার প্ল্যান, ইজ আ বাটার প্ল্যান। এই যে আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা বলেন তো? বলছিলাম পেডের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে এখানে ওয়ার্ড আছে কয়টা? 2টা। প্ল্যান শব্দ 1 নাম্বার ওয়ার্ড, বেটার শব্দ 2 নাম্বার ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। দেখেন আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে বেটার শব্দটা পড়াই নাই, আমি আপনাকে বেটার শব্দটা পড়াই নেই। যদি আমি আপনাকে এরকম প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়াইতাম তাহলে আপনার 56 থেকে 58টা ওয়ার্ড পড়তে হয়, তাহলে আপনার শুধু এই একটা লেকচার শিট শেষ করতে আপনার মিনিমাম 1 মাস লাগার কথা। বোঝাতে পারলাম? বেটার শব্দটা তাহলে এখানে কি দাঁড়ালো? বেটার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, পরবর্তীতে বাট, 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 তাই তো? আচ্ছা, বাট নিয়ে কথা বলবো না আমরা, বাট এখান থেকে তেমন আলোচনায় পড়ে না, এই জন্য আমরা বাট নিয়ে বাট নিয়ে কথা বলবো না। বাট নিয়ে আমরা পরে ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কি আছে বলেন তো? লাইক। কি আছে বলেন তো? লাইক। অলসো রিডেন মাটির মানে এই 4টা উদাহরণ পিকেডি সরকারের বইতেও দেওয়া আছে এবং হাই স্কুল ইংলিশ গ্রামার রিডেন মাটির বইতেও দেওয়া আছে। উই শ্যাল নট সি হিস লাইক এগেন। বলেছিলাম কি? হিস, আপনার তো এইটা চাইছে, সি হিস লাইক। আমরা বলছি এখানে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা বলেছিলাম মনে আছে যে পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে যদি আমরা পাই তাহলে ওটা কি দাগাবো বলেন তো? পসেসিভের পরে একটা ওয়ার্ড যদি পাই ওটা কি দাগাবো? নাউন দাগাবো। তার মানে এটা নাউন। তার মানে কি বলেন তো? এটা নাউন। তার মানে কি বলেন তো? এটা নাউন। বোঝাতে পারলাম? ওকে, পরবর্তী দেখেন। পরবর্তীতে আমরা আরেকটু এক্সাম্পলে যাব। পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পলে যাব। খুব খেয়াল করেন, ডাউন শব্দটাকে পাইলাম। কি পাইলাম বলেন তো? ডাউন শব্দটাকে পাইলাম। খুব খেয়াল করেন, বলছে হি হ্যাজ সিন, সে দেখেছে, দ্য আপস এন্ড ডাউনস অফ লাইফ। এই যে আর্টিকেল আছে, এই যে আর্টিকেল আছে, আমি বলেছিলাম আর্টিকেলের পরে যদি ওয়ার্ড পেয়ে যাই, আর্টিকেল পেড এবং পিএবিসি, ওইটা ক্লিয়ার করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর্টিকেলের পরে ওয়ার্ড পেয়ে গেছে, তা আর্টিকেল এবং আরেকটা জিনিস মনে রাখবেন, দা প্লাস অফ এর মাঝখানে সাধারণত নাউন বসে। আর্টিকেলের পরে ওয়ার্ড থাকলে নাউন বসে, দা প্লাস অফ এর মাঝখানেও পজিশন অফ নাউন আমরা এটা পড়াবো।
তার মানে এখানে আপস শব্দটাও নাউন, ডাউন শব্দটাও নাউন, এবং দুইটা নাউনকে যুক্ত করার কাজ কনজাংশন করে, এইটার নাম এন্ড হচ্ছে কনজাংশন। আমি কি বোঝাতে পারলাম? পরবর্তী কোশ্চেন, দা ডাউন ট্রেন, এইটা আমি আর বললাম না, এইটা পারা যাওয়া মানে অনেক কিছু শিখে যাওয়া। এইখানে ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন দ্রুত? এইখানে ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এইখানে ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এইখানে ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডাউন নাউন এখানে। ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? অ্যাজেটিভ। ডাউন শব্দটা অ্যাজেটিভ। ডাউন শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। ডাউন ট্রেন অ্যাজেটিভ, এক্স্যাক্টলি। ডাউন শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। নাউন না তো। আহা, নাউন কেন আসবে? নাউন কেন আসবে? অ্যাজেটিভ। দেখেন তো, ওই যে দেখেন তো, এ দেখেন আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড চাইছে? আপনার ডাউন চাইছে, তাহলে আপনি দুইটা ওয়ার্ড গুনবেন। এ দেখেন দুইটা ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে। তাহলে এই শব্দটা W1 ছিল না? নাউন। নাউনের পূর্বেরটা কি থাকলে? অ্যাজেটিভ। সুতরাং ডাউন শব্দটা কি বলতো? অ্যাজেটিভ। ট্রেন শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, ওটার নাম কি? অ্যাজেটিভ। ট্রেন শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, ওটার নাম কি? অ্যাজেটিভ। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম কিনা বলেন? আমি কি বুঝাইতে পারলাম কিনা? ইয়েস অর নট? ইয়েস অর নট? পরবর্তীতে ওকে, নিয়ার রিলেশন। দেখেন নিয়ার শব্দের এদিকে তাকান, দেখেন এই রিলেশন শব্দটা কি আছে দেখেন তো। দেখেন টিআইওএন থাকলে কি হয়? নাউন হয় না? দেখেন রিলেশন শব্দটা কি বলেন তো? নাউন। আমি বলেছি নাউনের পূর্বের ওয়ার্ডটা সম্পর্কে জানতে চাইছি, তা নাউনের পূর্বের ওয়ার্ডটা সেটা কি? অ্যাজেটিভ। নাউনের পূর্বের ওয়ার্ডটা ওটা কি? অ্যাজেটিভ। ওকে, নেক্সট আরেকটা জানতে চাই আমরা, আরেকটা জানতে চাইবো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট নয়েস? এক্স্যাক্টলি, হোয়াট ইজ দ্যাট নয়েস? একটু খেয়াল করি, হোয়াট ইজ দ্যাট নয়েস? খুব খেয়াল করেন, হোয়াট ইজ দ্যাটনেস? একটু উত্তর করেন তো ভাইয়ারা। এইখানে দ্যাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে। দ্যাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? 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 প্রেমের শরীর ফেলে আজকে কি বার? আজকে মনে হয় খুব সুন্দর সোমবার, তাই না? বৃহস্পতিবারে আপনাদের সাহিত্য ক্লাস, আগামী শনিবারে হচ্ছে আপনাদের কি ক্লাস? আবার সেই সিকোয়েন্স অফ টেন্স, সরি, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা 2 নাম্বার ক্লাস। আগামী শনিবারের আগে আমি চাইবো ইংরেজি যদি 10টা ক্লাস থাকে, ওই 10টা ক্লাস আপনি করে নোট করে ফেলবেন অ্যাজেটিভ। আচ্ছা, আমার 10টায় এক্স্যাক্টলি 10টায় একটা মিটিং আছে, যেখানে এখান থেকে যাইতে আরো 10-15 মিনিট লাগবে, অলরেডি থাকবে। আমি আজকে এই পর্যন্ত পড়াইলাম, এবং এই লেকচার শিটটা সম্পূর্ণটাই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, হয়তো বা 10টা-11টার দিকে, অথবা না পাইলে কালকে সকাল 6টার আগে আপনি পেয়ে যাবেন। আমি বুঝাইতে পারলাম কিনা যে না আপনার ইংরেজিটা সহজ? যারা আগে ছিলেন তারা তো ছিলেনই, যারা নতুন অ্যাড হইলেন তাদেরকে আমি বুঝাইতে পারলাম কিনা যে ইংরেজিটা সহজ, কঠিন না? হয়তো একটা ক্লাস আপনি বুঝে উঠতে পারেননি, কিন্তু কিছুটা তো তরকারি ভালো হইলে তরকারির টেস্টই করতে হবে, বিষয়টা এরকম না? তরকারির গন্ধটা পাইলেও বোঝা যায় যে না আজকের তরকারিটা ভালো হয়েছে। আমি কি বোঝাতে পারলাম? একটু মন্তব্য করেন মন খুলে, যারা আজকে ক্লাস করলেন একটু মন্তব্য করবেন মন খুলে, যারা আজকে ক্লাস করলেন কেমন লাগলো? যারা পুরাতন আছেন তারাও বলতে পারেন, যারা একদমই নতুন অ্যাড হয়েছেন তারা একটু জানাবেন যে আজকের ক্লাসটা কেমন লাগলো। আমি এক্সট্রিমলি সরি যে আমার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আনফরচুনেটলি আমার যেহেতু সবকিছু গোছাতে চেষ্টা হচ্ছে, আমাদের স্টুডিওর কাজ চলতেছে, এই কারণে একটা ইমার্জেন্সি মিটিং এ যাইতে হবে। আমি আজকে একটু কম পড়াইলাম, জাস্ট বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। আগামী ক্লাসে 2 ঘন্টা ক্লাস নিলে ইনশাল্লাহ এটা একদম ফোকা জকজকা হয়ে যাবে।
কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কথা বলবো না, একটা ওয়ার্ড পড়াবো আপনাকে, একটা জিনিস পড়াবো, ওটা দিয়ে আমি 50টা 60টা কোশ্চেন সলভ করবো। আমি কি বোঝাতে পারলাম? সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচে সর্বোচ্চ আমাদের 8 থেকে 10টা জিনিস জানলে আমাদের টোটাল লেকচার শিট আমাদের কাছে পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু জানাবেন, মতামত জানাবেন, আমি বিদায় নিব আপনাদের কাছে, আপনাদের থেকে বিদায় নেব। কেমন লাগলো একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া, রুটিনটা কবে পাবো? রুটিনটা দিয়ে দিয়েন ভাই, কব্বরে বিশুদ্ধ দেওয়া ভাই, রুটিনটা দিয়ে দেন। রুটিন নিয়ে প্রথমে কথা বলেছিলাম। বিসিএস গার্ডিয়ান টি শার্ট, আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েও কথা বললাম, ওটা বাকি ছিল, ওটা আমি শেষ করে দেবো ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে। আচ্ছা, কিছু ডেজে মনে হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে। 2022-এ আমি আপনার ক্লাসে করছিলাম, থ্যাংক ইউ ভাইয়া। বেসিক ক্লাসের জন্য কি, আচ্ছা, নাউনের আগে কি প্রিপোজিশন বসে? নাউনের আগে প্রিপোজিশন কেন বসবে না? সরি, নাউনের প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে, নাউন এবং প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে, কোনো সমস্যা নেই। নাউনের আগে প্রিপোজিশন বসে না কি মানে কি? যেমন সেন্ট মেসেজ টু মিথিলা বা সেন্ট মেসেজ টু করিম, সেন্ড আ মেসেজ টু আসাদ আল বাসার, ওর নাম জানি কি, শয়তানের নাম আসাদ আল বাসার, অথবা আমাদের ওই ভালোবাসার মানুষ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যার যেখানে সমস্যা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কবির ভাই পেজের মেসেঞ্জারে কথা বলবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হইতে পারেন নাই তাদেরকে একটা সহজ বুদ্ধি বলে দিই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেননি তারা এই কাজ করবেন, হ্যাঁ, একটু সময় লাগবে, তারা এই কাজটা করবেন। তারা করবেন কি জানেন? 01571161608 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। অফকোর্স কল দিবেন না, কল নট, কল কেউ রিসিভ করবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন 47তম বিসিএস এ নতুন ভর্তি হয়েছি, বা আমি অমুক মাসে ভর্তি হয়েছিলাম, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারিনি। আপনাকে মাস ভিত্তিতে আপনাকে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। আর রুটিনটা অ্যাটলিস্ট আগামী শুক্রবার পর্যন্ত, রুটিনটা এখনই ক্লাসের পরে আমি দিয়ে দিতে বলতেছি। এবং আর আগামীকাল আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই টোটাল পূর্ণাঙ্গ মাসের, অর্থাৎ মাসিক পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের আইসিটি টিচারের সাথে মিটিং হওয়ার কথা এবং বিজ্ঞান টিচারের সাথে, এটার জন্য আমি একটু ওয়েট করছি। বিষয়টা এরকম না, রুটিনটা আমার 3 মাসের ভিতরে করার ছিল, কিন্তু আমরা আইসিটি এবং বিজ্ঞানটাকে প্রায়োরিটি বেশি দেওয়ার চেষ্টা করছি এই কারণে, কারণ আলটিমেটলি বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথ এবং ইংলিশ, এই 4টার কারণেই কেউ বিসিএস ক্যাডার হয়, আবার 4টার কারণেই কেউ বিসিএস ক্যাডার হয় না। এই কারণে আমরা ওটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। রুটিন নিয়ে কথা বললাম, আপনারা যদি প্রাইমারি বেচের মতো কথা বলেন তখন খুব হেজিটেট ফিল করি আমি খুবই। রুটিন নিয়ে 3-4 বার কথা বলার পরে যদি আপনি এখন আবার কমেন্ট করেন রুটিনটা দিয়ে দিলে ভালো হয়, তখন আমার মনে হয় যে আপনি প্রাইমারি ছেলে মেয়েদের মতো আচরণ করছেন, এটা করা উচিত নয়। আচ্ছা হ্যাঁ, এই লেকচার শিটটা দিয়ে দিব, যতটুকু পড়াইছি এর বেসিসে বাকি লেকচার শিটে সবগুলো কোশ্চেন করবেন। লাস্টের কোশ্চেনটা আবার একটু বলবেন। লাস্টের কোশ্চেন নয়েস শব্দটা নাউন ছিল, নাউনের পূর্বে একটা ওয়ার্ড যদি দাগাইতে বলে ওটাকে অ্যাজেটিভ বলবে। বাই ম্যাথ ক্লাসটা, আচ্ছা ঠিক আছে, ওকে, দেখবো বিষয়টা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তারপরে ওকে, আজকে বিদায় নিলাম, টাটা, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। আগামীকাল 6টার আগে যেন টেবিলে দেখতে চাই। ওকে, ডেইলি ক্লাসের পরের দিন না, আপনি বাচ্চা বলাবার না, ডেইলি ক্লাসের পরের দিন এক্সাম্পল দিলে আপনার খুব বেশি উপকৃত নাই, আমি চেষ্টা করে দেখছি। ওকে।